আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, লেকচার 1, ফিজিক্স সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তাহলে দেখি আমরা ধারাবাহিকভাবে সব কিছু ডিসকাস করার ট্রাই করব। আজকের লেকচারটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো নিয়ে। দেখো একটু, এটা লেকচার 1 হতে যাচ্ছে। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো, তারপর জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো, এই তিনটা কনসেপ্ট নিয়ে আমি কথা বলবো। প্রসঙ্গ কাঠামো কি যদি বলা হয়, দেখো মনে করো তোমার কলেজ থেকে তোমার বাসার ডিস্টেন্স মনে করো 2 কিলোমিটার। ধরো এটা তোমার বাসা, এটা তোমার বাসা, আর মনে করো বাসাকে আমরা একটা পয়েন্ট ধরলাম, তোমার কলেজ মনে করো এখানে। এখন বাসা থেকে কলেজের ডিস্টেন্স মনে করো, বাসা থেকে কলেজের ডিস্টেন্স মনে করো 2 কিলোমিটার। তাহলে 2 কিলোমিটার, তাহলে কেমন হচ্ছে খেয়াল করো। বাসা একটা প্রসঙ্গ কাঠামো, কলেজে একটা প্রসঙ্গ কাঠামো। যেখান থেকে মেজার করছো সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। অর্থাৎ তুমি যেখান থেকে মেজার করবে সেটা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। তারপর দেখো, মনে করো তুমি পৃথিবী থেকে সূর্য দূরত্ব 15 কোটি কিলোমিটার। যেখান থেকে মাপছো সেটা হচ্ছে তোমার প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু। যেমন তুমি যদি মেজারমেন্টটা পৃথিবী থেকে করো, তাহলে পৃথিবী থেকে সূর্য দূরত্ব 15 কোটি কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে মাপলে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো, আর সূর্য পৃথিবী প্রসঙ্গ কাঠামো, সূর্য প্রসঙ্গ কাঠামো। পৃথিবী থেকে মাপলে পৃথিবী হবে প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামো যে কোনো ব্যক্তি হইতে পারে, স্থান হইতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে। যেমন তোমার মনে করো তুমি বসে আছো, তোমার পাশ দিয়ে কেউ গাড়ি চালিয়ে গেল, তাহলে তুমি স্থির প্রসঙ্গ কাঠামো, আবার তোমার বন্ধু হচ্ছে কি গতিশীল প্রসঙ্গ কাঠামো, যে তোমার সাপেক্ষে গতিশীল। কিন্তু তুমি স্থির বললো, তুমি কিন্তু স্থির নয়, কেন পৃথিবী গতিশীল, তুমিও গতিশীল। এখন যদি বলা হয় সত্যিকারের কোনো পরম প্রসঙ্গ কাঠামো আছে কিনা, তা আমি বলবো এটার মোটামুটি অ্যান্সার নাই। কেন? ধরে নাও তুমি স্থির, তাহলে তুমি পৃথিবীর সাপেক্ষে কিন্তু স্থির নয়, পৃথিবী গতিশীল, তুমিও গতিশীল। এখন তুমি যদি বলো আবার পৃথিবী সূর্যের সাপেক্ষে গতিশীল, ওকে ফাইন, তাহলে সূর্য মিল্কি ওয়ে সাপেক্ষে গতিশীল। তাহলে মিল্কি ওয়ে কার সাপেক্ষে গতিশীল? ইউনিভার্সের সাপেক্ষে গতিশীল। ইউনিভার্স কার সাপেক্ষে গতিশীল সেটা বলা যাবে না। অ্যাকচুয়ালি আমরা যেটা বলি, পরম কোনো প্রসঙ্গ কাঠামো বলতে কিছু নাই। প্রসঙ্গ কাঠামো যে কোনো ব্যক্তি হইতে পারে, স্থান হইতে পারে, সময় হইতে পারে। আবার আমরা প্রসঙ্গ কাঠামোর ডিরেকশন অনুসারে 3 ধরনের বলি: একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ধরো একটা পিঁপড়া একটা মনে করো একটা ফ্লোরে হাঁটছে, তাহলে একটা ফ্লোরে হাঁটলে সেটা হচ্ছে কি একমাত্রিক গতি, সেটা যে কোনো দিকে যাওয়া, ঠিক আছে। আমি আবার বলছি, কোনো পিঁপড়া যদি একটা ফ্লোরে হাঁটে, মেঝেতে হাঁটে, তাহলে সেটা হচ্ছে একমাত্রিক গতি। কেন? একমাত্রা, আমরা তখন মাত্রাটা একমাত্রিক হিসাব পাবে, একদিকে যাচ্ছে। কিন্তু সে যদি দেয়ালে হাঁটে, এরকম দেয়ালে হাঁটে, তাহলে উপরের দিকে উঠতে যাচ্ছে, গ্রেভিটি তাকে নিচের দিকে নামাতে চায়, তাহলে সেটা হচ্ছে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আর যদি কোনো বস্তু উঠতে পারে, ধরো একটা পাখির কথা চিন্তা করো, একটা পাখি কি করতে পারে? উঠতে পারে। একটা পাখি সামনে যেতে চায়, বা এর বাধা পেছনে, গ্রেভিটি তাকে নিচের দিকে নামাতে চায়, তাহলে এই ক্ষেত্রে এরা কিন্তু ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ মাত্রা হিসেবে প্রসঙ্গ কাঠামো কিন্তু একমাত্রিক হইতে পারে, দ্বিমাত্রিক হইতে পারে, ত্রিমাত্রিক হইতে পারে, ঠিক আছে। আমরা ডাইমেনশন বা মাত্রা হিসেবে প্রসঙ্গ কাঠামোতে যাচ্ছি না, আমরা এখানে গতির সাপেক্ষে বলছি যে জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো আমরা কাজ করব। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, কারণ আধুনিক পদার্থবিজ্ঞান বুঝতে গেলে এই প্রসঙ্গ কাঠামোর কোনো বিকল্প নাই। প্রসঙ্গ কাঠামো না বোঝাতে অনেকে মনে করো যে এটা খুবই ইজি কনসেপ্ট বলে পার পেয়ে যাও, কিন্তু মেইন ব্যাপারটা কিন্তু এখানে প্রসঙ্গ কাঠামোতে। আমরা প্রসঙ্গ কাঠামোটাকে একটু ভালোভাবে চিনতে হবে, আয়ত্ত করতে হবে, না হয় পারা যাবে না। তাহলে প্রসঙ্গ কাঠামো কি? কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য আমরা ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা গ্রহণ করব এবং যার সাপেক্ষে গতির বর্ণনা হিসাব করব, সেটাকে আমরা বলবো প্রসঙ্গ কাঠামো। কারণ তুমি গতিশীল, সেটা কার সাপেক্ষে গতিশীল সেটা বলতে হবে, স্পেসিফিক্যালি বলতে হবে। কেন? ধরে নাও তুমি একটা 20 তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছ। একটা 20 তলা বিল্ডিং থেকে লাফ দিলে কি হবে? হ্যাঁ, তুমি পড়ে যাবা। হ্যাঁ, তোমার কাছে মনে হবে পড়ে যাবো আর আলাবদ্ধ হয়ে যাবো। হ্যাঁ, তোমার কি কঠিন একটা চিন্তাধারা। আইনস্টাইন বলতেছে, দেখো আপনি চিন্তাধারা বন্ধ করুন, আপনি চিন্তা করা বন্ধ করুন। ধরুন আপনি লাফ দিয়েছেন, কিন্তু মাটি নেই, নিচে মাটি নেই, আপনি শূন্যে বাসছেন, বিষয়টা কেমন হবে? তখন তোমার বোঝার কোনো সুযোগ নাই যে তুমি গতিশীল, কার সাপেক্ষে গতিশীল সেটা বোঝাটা মুশকিল। শূন্যে তুমি যদি স্পেসে যদি বেসে থাকো, তুমি ঘুরো বা পরে যাচ্ছ কোথাও, ঠিক আছে, যেখানে নিচে কিছু নাই, শূন্য, তাহলে কিন্তু তুমি গতিশীল সেটা বোঝার কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে বলা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আমরা একটু বলি প্রসঙ্গ কাঠামো ডেফিনেশনটা আমরা দিলাম। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে কি জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামো কি? বলা হচ্ছে পরস্পর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। অর্থাৎ
যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে। এটা বোঝাটা একটু কঠিন। এখানে দুইটা চিত্র আঁকলাম, চিত্র আঁকাটা অনেক সময় বিপজ্জনক ব্যাপার। তাহলে আমি একটু সিস্টেমেটিকের একটা জিনিস দেখাতে চাচ্ছি, খুব ভালো করে খেয়াল করলাম। আমি এদিকে এটা একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে যে কথাটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে এইরকম। ধরে নাও তুমি একটা ট্রেনে ভ্রমণ করছো, খুব ভালো করে বোঝার ট্রাই করো। মনে করো একটা ট্রেন ভ্রমণে যাচ্ছ, এরকম একটা ট্রেন, এটা একটা ট্রেন মনে করো, মুভিং ট্রেন, ঠিক আছে? এই মুভিং ট্রেনে আমি যদি আরো একটু বড় করে আঁকি তখন জিনিসটা আরো ভালো করে বুঝবা। যে ধরে নাও একটা বড় ট্রেনে করে তুমি বুলেট ট্রেনে করে শাশুড়িবাড়ি যাচ্ছ বা হানিমুনে যাচ্ছ, ঠিক আছে? এই অবস্থায় যদি কেমন হয় খুব ভালো করে খেয়াল করো। এটা ট্রেনে করে যাচ্ছ আর কি, এটা একটা ট্রেন মনে করো, ঠিক আছে? এখন ট্রেনে তোমার যে কোনো একটা, তোমার মনে করো এই সিটে বসে আছো তুমি, এই একটা মনে করো মিস্টার বল্টু এখানে বসে আছে, দাঁড়িয়ে আছে বা বসে আছে। দেখো এখন ট্রেনটা তোমাকে বলা হচ্ছে যদি পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল হয়। ধরো আমরা স্বাভাবিকভাবে যে জিনিসটা বুঝি যে একটা ট্রেন এখানে আছে, মনে করো ট্রেনে আমরা যদি কোনো একটা বল রাখলাম, মনে করো সিম্পল একটা বল রাখলাম, ট্রেনে একটা যদি বল রাখি, সো ট্রেনটা যখন মুভিং অবস্থায় হবে, যখন সেটা যখন স্টার্ট করবে তখন বলটা পেছনে চলে আসে। আমাদের কাছে মনে হবে এই বলটা কে ধাক্কা দিল, খুব ভালো করবো। এটাকে আমরা বলি গতি জড়তা, স্থিতি জড়তা বলি, সরি। তাহলে দেখো যখন ট্রেনটা স্টার্ট করা শুরু করবে তখন বলটা পেছনে চলে আসবে, ফ্লোরে রাখছো মনে করো, হ্যাঁ, তাহলে কোনো বস্তু সেটা পেছনে চলে আসবে। আবার যখন আমরা গতিশীল বস্তু থামাতে চাই তখন কিন্তু মনে হবে সামনে ঝুঁকে পড়ে যায়, তাই না? এটাকে আমরা গতি জড়তা বলি। সো এখন জড়তার ব্যাপারটা একটু উল্লেখযোগ্য ব্যাপার। সো এখন এই ট্রেনটা মনে করো খুব স্পিডে যাচ্ছে, প্রবলেম নাই। মনে করো এটার ব্যাক বি হচ্ছে 500 কিলোমিটার পার সেকেন্ড, অনেক স্পিডে যাচ্ছে, মনে করো 500 কিলোমিটার স্পিডে যাচ্ছে। কিন্তু মনে করো এটা ট্রেনটা যে বেগে যাচ্ছে সে বেগে যাচ্ছে, ব্যাগের কোনো চেঞ্জ হচ্ছে না। সো ব্যাগের যদি কোনো চেঞ্জ না হয় তাহলে কিন্তু মনে করো তুমি সিটে বসে আছো, একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছো, দেখবা ঠিক এটা কিন্তু ঠিক আগের জায়গায় পড়ে যায়। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে, মনে করো তুমি এখানে একটা বল নিক্ষেপ করছো হাত থেকে একটা বল নিক্ষেপ করছো উপরের দিকে, বল নিক্ষেপ করো, দেখবা যে টিকাটা ঠিক আগের জায়গায় পড়ে যাবে। অর্থাৎ তোমার কাছে মনে হবে কি রে, আমি তো রানিং অবস্থায় আছি। আমরা সেটা বাসের মাধ্যমে, বাসে বা ট্রেনে করতে পারি, যদি ত্বরণ থাকে, কিন্তু এটা হবে না। সো যদি ত্বরণ না থাকে, আই মিন সমবেগে চলতে আসে, তাহলে এই সমস্ত কাঠামোতে কিন্তু তখন এই ঘটনাটা পর্যবেক্ষণ হবে। অর্থাৎ তুমি একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছো, সেটা ঠিক আগের জায়গায় পড়বে, ঠিক আগের জায়গায় পড়বো। তোমার কাছে মনে হবে কি ট্রেনটা তো মুভিং অবস্থায় আছে, তাহলে এটা নিক্ষেপ করলে পেছনে পড়ে যাচ্ছে না কেন? না, আমরা যখন ট্রেন গতিশীল, ট্রেনের সাপেক্ষে আমরা সবাই গতিশীল, পুরো বায়ুমণ্ডল সহ গতিশীল। তাহলে বলো সেই ক্ষেত্রে অর্থাৎ একদম ওই ট্রেনের বাতাস সহ বা বল সহ আমরা সবাই গতিশীল, যার কারণে আমরা একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে এটা ঠিক আগের জায়গায় পড়ে যায়। কিন্তু ট্রেনটা যদি এক এক সময় এক এক বেগে যায় তাহলে কিন্তু এটা নিক্ষেপ করলে এটা পেছনে পড়ে যাবে। সো জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি, পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। অর্থাৎ আমরা যে নিউটনের গতিসূত্রগুলো বলি সেটার জন্য কি হতে হবে, জড় প্রসঙ্গ কাঠামো হতে হবে। অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় না। এই এক্সপেরিমেন্টটা প্রথম করেন গ্যালিলিও এক্সপেরিমেন্টটা করেন একটা শিপে। মনে করে একটা শিপ খুব স্পিডে যাচ্ছে, সমবেগে একটা শিপ যাচ্ছে, তাহলে সমবেগে শিপ গেলে কীরকম হবে? শিপে থাকা অবস্থায় কোনো ব্যক্তি বুঝতেই পারবে না শিপটা গতিশীল, উপকূলের দিকে তাকাতে হবে, তখন মনে হবে শিপটা আসলে গতিশীল। এবং শিপে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছো, শিপে মনে করো সিটে বসে আছো, একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছো, এটা ঠিক আগের জায়গায় পড়বে। কিন্তু যদি তুমি সমবেগে না যাও তাহলে কিন্তু সেটা বোঝার কোনো আসলে কি নাই, সুযোগ নেই। তো এখানে একটা এক্সপেরিমেন্ট আছে, সেই এক্সপেরিমেন্ট আমি বলছি যে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছে, এটা ঠিক আগের জায়গায় পড়ে যাচ্ছে। কিন্তু ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে কিরকম মনে হবে? এক ব্যক্তি যদি ট্রেনের বাইরে থাকে তার কাছে মনে হবে বলটা তুমি নিক্ষেপ করছো এইভাবে করে পড়ে গেছে। খুব ভালো করে বোঝার ট্রাই করো, তার কাছে মনে হবে এই ঘটনাটা এভাবেই হইলো, আমি বল নিক্ষেপ করছো সোজা, অর্থাৎ তোমার কাছে মনে হলো এটা বল নিক্ষেপ করছে আর সোজা পড়ে গেছে। কিন্তু ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে কি মনে হবে, এটা এরকম ভাবে প্যারাবোলিক পথেই পড়ে গেছে। সো বেসিক্যালি বিষয়টা, ঘটনা দুটাই সঠিক। আমার জন্য যে আমি স্ট্রেট মারলাম, স্ট্রেট পড়লো, ট্রেনের বাইরে থাকা ব্যক্তির কাছে মনে হবে কি ট্রেনটা, এই বলটা ঠিক এভাবে করে পড়ছে, একটু বাঁকাভাবে পড়ছে বলে মনে হবে। বা তো আমরা যদি ট্রেন থেকে কোনো বস্তু দিয়ে ফেলে দিই, সরলরেখা বরাবর গেছে আমার জন্য, তার কাছে মনে হয় এটা বাঁকাভাবে গেছে। সো একই ঘটনা কিন্তু এখানে ঘটবে। সো তাহলে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো যখন বলবো তাহলে বলতে হবে পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল।
যে সকল প্রসঙ্গ কাঠামো নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। শুধু নিউটনের গতিসূত্র না, যে কোনো ফিজিক্সের ল কাটানো যাবে, সেক্ষেত্রে কিন্তু কি বলতে হবে, অর্থাৎ জড় প্রসঙ্গ কাঠামোতে হলে নিউটনের গতিসূত্র বলো বা ফিজিক্সের যে কোনো ফান্ডামেন্টাল সূত্র কি করা যাবে, অ্যাপ্লাই করা যাবে। কিন্তু ট্রেনটা যদি ত্বরণ থাকে তাহলে কিন্তু এটা আপ ডাউন সমান হবে না। ধরে নাও যে মনে করো আমরা একটা আরেকটা এক্সপেরিমেন্ট দেখাতে পারি এরকম, মনে করো আমি ডেফিনেশনটা একটু মুছে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা ঘটনাটা কি হচ্ছে। তাহলে পরস্পর সাপেক্ষে ধ্রুবকে গতিশীল, আর যদি পরস্পর সাপেক্ষে ধ্রুবকে গতিশীল না হয় সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন খুব ভালো করে খেয়াল করো, মনে করো একটা তুমি পৃথিবীতে এখানে আসো, খুব ভালো করে বোঝার ট্রাই করো। পৃথিবীতে আসো, মনে করো পৃথিবীতে আসো, ঠিক আছে? সো পৃথিবীতে আসো। ও এখন দেখো জিনিসটা, এটা আমি বুঝাই দিচ্ছি, এটা কি লিখছে সেটা একটু বুঝাই দিব আমি একটু পরে। সো পৃথিবীতে আসো, ফাইন, পৃথিবী পৃষ্ঠের উপর আসো। এখন তুমি একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছ, কি সরল দোলকের একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছ। সরল দোলকের একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে এটা আপ ডাউন সমান, ফাইন। একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট করতে চাচ্ছ, দেখা যাচ্ছে এটা আপ ডাউন সমান হচ্ছে, ফাইন। আপ ডাউন সমান হবে স্বাভাবিকভাবে, এটাই তো সরল দোলকের সিস্টেম, ঠিক আছে? পৃথিবীতে এটা যেমন আপ ডাউন সমান করতে পারছো তুমি। ধরো তুমি কতগুলো স্পেসশিপ ড্র করো, খেয়াল করো কতগুলো স্পেসশিপ ড্র করো। এই স্পেসশিপটা মনে করো অনেক স্পিডে যাচ্ছে, ধরে নাও এটা মনে করো 1 সেকেন্ডে 50,000 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে, ঠিক আছে? আর একটা স্পেসশিপ নাও, এই স্পেসশিপটা মনে করো 1 লাখ কিলোমিটার পার সেকেন্ডে যেতে পারছে, 1 লাখ কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 1 লাখ কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে মনে করো, ঠিক আছে? তাহলে বলো 1 লাখ কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, 100,000 মানে 1 লাখ, 1 লাখ কিলোমিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আরেকটা মনে করো, আরেকটা স্পেসশিপ মনে করো এরকম, এটাও তোমার একই রকম এক্সপেরিমেন্ট ঘটনা ঘটছে। এটা মনে করো 1 সেকেন্ডে 2 লাখ কিলোমিটার যেতে পারে, আর খুব স্পিডি বিষয়টা। এটার মনে করো এটা V1, এটা V2, এটা V3 দিলাম, এটা মনে করো 2 লাখ কিলোমিটার পার সেকেন্ড যেতে পারে, 2 লাখ কিলোমিটার পার সেকেন্ড বেগে যেতে পারে। এখন ঘটনাটা কি হচ্ছে খেয়াল করো, বলা হচ্ছে পরস্পর সাপেক্ষে ধ্রুবকে গতিশীল যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায়। এখন পরস্পর সাপেক্ষে ধ্রুবকে গতিশীল এই কথাটা কেন বলা হচ্ছে, দেখো পৃথিবীতে মনে করো পৃথিবী যদিও কিন্তু পৃথিবী জড় প্রসঙ্গ কাঠামো নয়, কেন? পৃথিবীর ঘূর্ণন আছে, ঘূর্ণশীল কোনো বস্তু জড় প্রসঙ্গ কাঠামো হইতে পারে না। কিন্তু পৃথিবীতে অনেক বড় হওয়ার কারণে 51,50,00,000 বর্গ কিলোমিটারের এই পৃথিবী, বিশাল পৃথিবীর ব্যাগ কিন্তু তোমার বিষুবরেখা বরাবর প্রায় হচ্ছে 17,000 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ। আর যদি বলো তুমি সেকেন্ডে সূর্য চারদিকে যদি বলো তাহলে প্রায় 30 কিলোমিটার পার সেকেন্ড, অনেক স্পিডে আমাদের পৃথিবী ঘুরছে। তারপর আমরা বুঝি না, বিশাল বড়ের পৃথিবী, সেই কারণে আমরা এটা বুঝি না পৃথিবী গতিশীল। কিন্তু তুমি দেখো, ধরো পৃথিবীতে কোনো একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছ, এটার আপ ডাউন সমান হচ্ছে। এখানেও একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট চালাও, তাহলে দেখবে এটার আপ ডাউন কি হয়, সমান হয়। এখানেও তুমি সরল দোলকের এক্সপেরিমেন্ট করো, আপ ডাউন সমান হবে। এখানে একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট করো, আপ ডাউন কি হবে, সমান হবে। তোমার কাছে মনে হবে, খুব ভালো করে খেয়াল করো, অর্থাৎ যদি আমাদের কোনো ত্বরণ না থাকে তাহলে কিন্তু এখানে ফিজিক্সের লগুলো চলবে। অর্থাৎ এখানে যদি কোনো ব্যক্তি থাকে, তাকে যদি আমরা বলি যে ঠিক আছে তুমি আপ ডাউন সমান পাইছো, সে বলছে হ্যাঁ আপ ডাউন সমান পাইছি, আমি আপ ডাউন সমান পাইছি, আচ্ছা এখানে বলবে সে আপ ডাউন সমান পাইছি। এখানে দেখো এক্সপেরিমেন্ট, এখানে এই স্পেসিফিক করো, দেখবা আপ ডাউন সমান পাবা। এই এক্সপেরিমেন্ট করো, এই স্পেসিফিক দেখো, তাহলে দেখবা আপ ডাউন কী পাবে, সমান পাবে। অর্থাৎ একই এক্সপেরিমেন্ট, কিন্তু তোমার যদি ত্বরণ থাকে তাহলে কিন্তু এটার রেজাল্ট কি শো করবে না, এটার রেজাল্ট শো করবে। তখন কিন্তু ত্বরণ থাকলে, অর্থাৎ এক বেগে গেলে, ধরো পৃথিবী সেকেন্ডে 30 কিলোমিটার পার আওয়ার বেগে সূর্য চারদিকে ঘুরছে। এখন যদি এক সময় বেগ এক রকম হয় তাহলে কিন্তু আমরা গতিশীল সেটা বুঝবো, কিন্তু আমরা গতিশীল না সেটা বোঝার কোনো কি নাই, সুযোগ নাই। কেন? পৃথিবী একটা জড় প্রসঙ্গ কাঠামোর মতো কি করে কাজ করে। আমি তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো কি অজড় প্রসঙ্গ কাঠামো না, এটা নিয়ে বাংলাদেশে একটা বিখ্যাত বই আছে। বিখ্যাত অবশ্যই এই কারণে বলি, বাংলাদেশে আমার জানা মতে বেস্ট সেলার কয়েকটা বইয়ের মধ্যে একটা হচ্ছে পৃথিবী নয় সূর্যই ঘুরে। এই বইটা লিখছিল এক ভদ্রলোক, ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম সাহেব। উনি একটা লজিক দিতে চেয়েছিল, সেটা হচ্ছে এরকম যে পৃথিবী আসলে ঘুরে না, পৃথিবী স্থির, পৃথিবীর চারদিকে সবাই ঘুরে। উনি একটা জিনিস, এই জড় প্রসঙ্গ কাঠামো জিনিসটা জানতো না। এই বইটা আমি পড়ছিলাম সম্ভবত আমি যখন ক্লাস 9-10 ছিলাম তখন। ওনার অনেক স্ট্রং লজিক আছে, তবে এখন এই লজিকগুলো খাটে না, চলে না। কারণ হচ্ছে উনি একটা লজিক দিয়েছিল এরকম, আমার এখনো মনে আছে, যে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে পৃথিবী থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, পৃথিবী যদি এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে,
পৃথিবী থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এটা পশ্চিম এটা পূর্ব, পৃথিবী যদি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে তাহলে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা পেছনে পড়ে যায় না কেন? ধরো একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ করছো, অনেক উপরে নিক্ষেপ করছো, এটা পূর্ব থেকে পশ্চিমে পড়ে যায় না কেন? দেখবা সেটা ঠিক আগের জায়গায় পড়ে যায়। মূলত এইটার কারণ হচ্ছে কি ওই ট্রেনে কোনো বস্তু নিক্ষেপ করলে যেমন আগের জায়গায় পড়ে যায় সেটা। অর্থাৎ পৃথিবী প্রসঙ্গটামূল ওটা কীরকম, পৃথিবী জড় প্রসঙ্গটামূল মতো কাজ করে, কিন্তু পৃথিবী যদি কি হইতো অজড় প্রসঙ্গটামূল মতো কাজ করতো তাহলে কিন্তু কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা পেছনে পড়ে যেত। কারণ পৃথিবী গতিশীল, সেটা সাপেক্ষে আমরা সবাই গতিশীল, বায়ুমণ্ডলে সবাই গতিশীল, একদম বায়ু সহ সব কিছু গতিশীল। সো এই কারণে আমরা গতিশীল সেটা বুঝি না। যেমন চাঁদে গেলে আমরা বুঝবো চাঁদ গতিশীল, তবে এটা যদি অজড় প্রসঙ্গটামূল হয় তখন কিন্তু আমরা বুঝবো আমরা গতিশীল সেটা বোঝার তখন কিন্তু কি আছে, সুযোগ আছে। কিন্তু গতিশীল সেটা যদি সমবেগে হয় তাহলে গতিশীল সেটা বোঝার কোনো কি নাই, সুযোগ নাই। যেমন আমরা এখানে দেখো, খুব ভালো করে দেখো, পৃথিবীতেও দেখা যাচ্ছে আপ ডাউন সমান হচ্ছে, তিনটা স্পেসশিপ নিয়ে কাজ করলাম, তিনটা তিন রকম বেগে যাচ্ছে। দেখো এটা 50,000 কিলোমিটার পার সেকেন্ড একই বেগে যাচ্ছে, অনেক স্পিডে যাচ্ছে। এটা 1 লাখ কিলোমিটার পার সেকেন্ড, এটা 2 লাখ কিলোমিটার পার সেকেন্ড। বলা হচ্ছে তুমি যেই বেগেই যাও না কেন, স্পিড যদি সেম থাকে, অর্থাৎ যদি কোনো ত্বরণ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে ফিজিক্সের সব ল একই রকম, ফিজিক্সের সব ল একই রকম, অর্থাৎ ফিজিক্সের লগুলো চলবে। কিন্তু এটা যদি এক এক সময় এক এক বেগে যায় তাহলে কিন্তু অজড় প্রসঙ্গটামূল হয়, তখন কিন্তু ফিজিক্সের লগুলো চলবে না। তাহলে এটা একটা এস কাঠামো, এটা একটা স্প্রেম কাঠামো। মনে করে এটা একটা স্পেসশিপ, স্পেসশিপের সাথে আমরা গতিশীল। বা এমন হতে পারে যে এটা একটা স্পেসশিপ, ধরো এই চিত্র অনুসারে আমরা যেটা বলি, ধরো এটা একটা স্পেসশিপ, এটা একটা স্পেসশিপ, ঠিক আছে, এটা একটা স্পেসশিপ, এটা একটা স্পেসশিপ ধরো, ঠিক আছে। এখন দুটো স্পেসশিপের ব্যাগ দুই রকম, প্রবলেম নাই। অর্থাৎ এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে, এখানে একজন ব্যক্তি আছে। ধরো এটা মনে করো 1 সেকেন্ডে 30,000 কিলোমিটার পার সেকেন্ডে যেতে পারে, এটা মনে করো 1 সেকেন্ডে এর ব্যাগ মনে করো এটা V1, এটা মনে করো V2, এটা মনে করো 50,000 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এর সাপেক্ষে ওর আপেক্ষিক ব্যাগ হচ্ছে কত, 20,000 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ ওর সাপেক্ষে 20,000 কিলোমিটার স্পিডে যেতে পারে, বেশি যেতে পারে। তাহলে বলা হচ্ছে এর সাপেক্ষে আপেক্ষিক ব্যাগ হচ্ছে V। তাহলে বলো এখানেও যে এক্সপেরিমেন্ট চলবে এখানেও সেম এক্সপেরিমেন্ট চলবে, অর্থাৎ দুজনেই হচ্ছে কি জড় প্রসঙ্গটামূল। এই 30,000 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে, ও কত 50,000 কিলোমিটার পার সেকেন্ডে যাচ্ছে। তাহলে বলো এ যদি একটা সরল দোলকের এক্সপেরিমেন্ট করে, এ যেমন আপ ডাউন পাবে সমান পাবে, ও কি পাবে আপ ডাউন সমান পাবে। তাহলে জড় প্রসঙ্গটামূলে কিন্তু আমরা এই ঘটনাটা অর্থাৎ আপ ডাউন সমান হবে, তবে অজড় প্রসঙ্গটামূলে কি নয়, সেটা সমান পাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ অজড় প্রসঙ্গটামূলে ফিজিক্সের লগুলো চলবে না, যে সকল কাঠামোতে ত্বরণ থাকবে সেখানে ফিজিক্সের লগুলো চলবে না। ওকে, এই ভিডিওর লাস্টে আমি একদম দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে একটা চমৎকার একটা এক্সপেরিমেন্ট দেখবো, যে এখানে তিনজন কাঠামো পৃথিবীতে যে আছে, সে মনে করো সময় পাইছে কত, সময় পাইছে মনে করো 2 সেকেন্ড, 2 সেকেন্ড। ওকে, তাহলে পৃথিবীতে মনে করো 2 সেকেন্ড, এটা একটা সেকেন্ড দোলক। ওকে, তাহলে এখন দেখো 50,000 কিলোমিটার বেগে যে স্পেসশিপ যাচ্ছে তার কাছে কিন্তু সময় একই রকম হবে না। তুমি দেখো আপ ডাউন সমান হবে। আমরা যখন থিওরি অফ রিলেটিভিটি পড়াবো আপেক্ষিকতা, তখন দেখবা সকল জড় প্রসঙ্গটার মধ্যে ফিজিক্সের লগুলো একই রকম, তবে এক একজনের জন্য টাইমটা কীরকম হবে, এক এক রকম হবে। তুমি যদি বলো ওর জন্য, ও মনে করো ওর জন্য সময়টা ধরে নাও ও স্পেসশিপে 1.8 সেকেন্ড পাইছি, ওর জন্য আপ ডাউন সমান, তবে এক একজনের জন্য সময় কিন্তু এক এক রকম হবে। ওর জন্য এই ঘটনা সত্য, আমার জন্য এই ঘটনা সত্য। আমি এগুলো তোমাদের পড়ানোর সময় দেখাবো। ওর জন্য মনে করো সময় পাইছে 1.2 সেকেন্ড, মনে করো ও পাইছে কত 0.6 সেকেন্ড, এরকম সময় ফিল হবে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট আমরা যদি বলি একই ঘটনা, খুব ভালো করে বোঝা ট্রাই করো। অর্থাৎ যদি তোমার কোনো বস্তু গতিশীল থাকে, সমবেগে গতিশীল থাকে, তাহলে সমবেগে গতিশীল তুমি যে কাঠামোতে থাকো না কেন, যে প্রসঙ্গটার মধ্যে থাকো, জড় প্রসঙ্গটার মধ্যে থাকো না কেন, ফিজিক্সের লগুলো চলবে। মানে আপ ডাউন সমান, একটা সরল দোলকের কথা চিন্তা করো, কিন্তু এক একজন পর্যবেক্ষকের কাছে কিন্তু এক এক রকম সময় হবে। এবং এটাই রাইট, জগতে সময় এক এক জায়গায় এক একভাবে প্রবাহিত হয়, অর্থাৎ এক এক কাঠামোতে সময় এক এক রকমভাবে প্রবাহিত হয়। আমি যখন টাইম ডিলেশন পড়াবো তখন এটা নিয়ে বিস্তারিত বলবো। তাহলে আমরা কি বুঝলাম, প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান যে কোনো কিছু হইতে পারে যার সাপেক্ষে আমরা বস্তুর গতি মাপবো, ঠিক আছে। তো জড় প্রসঙ্গ কাঠামো এবং অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে পার্থক্যটা কোথায়? জড় প্রসঙ্গ কাঠামো হলো পরস্পর সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল হতে হবে। অর্থাৎ তুমি একটা স্পেসশিপ আছে, স্পেসশিপ যদি তোমার কি হয় সমবেগে যায়, তাহলে তুমিও গতিশীল, তোমার স্পেসশিপ গতিশীল সাপেক্ষে তুমিও গতিশীল, দুজনেই হচ্ছে কি জড় প্রসঙ্গটামো। এখন একটা কোনো বস্তু নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করলে সেটা রেজাল্ট দিবে, কিন্তু অজড় প্রসঙ্গটার মধ্যে সেই রেজাল্ট দিবে না। আশা করি জড় প্রসঙ্গটামো এবং অজড় প্রসঙ্গটামো বোঝা গেল। আমরা নেক্সট এপিসোডে দেখাবো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির যে বেসিক কনসেপ্ট,
আমরা সেটা জড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ডিসকাস করব। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।